এই বাক্স আমি তোমাকে কিছুতেই দেব না, কিছুতেই আমি তোমাকে এই বাক্স দেব না। এক এক করে তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো, কিন্তু আমার এই গয়নার বাক্সটা আমি কিছুতেই তোমাকে আত্মসাৎ করতে দেব না। দিবি না মানে? তোকে দিতেই হবে। এই গয়না বেচে যা টাকা আসবে তা দিয়ে আমি বাড়িতে হীরাবাইয়ের নাচের আসর বসাবো, দামি বিলেতি মদ আনবো, এই চৌধুরী বাড়িতে জলসা বসবে, জলসা। কিছুতেই না। বাপের বাড়ির দেওয়া এই গয়নাগুলো আমার শেষ সম্বল। আমি বেঁচে থাকতে কোনো অবস্থাতেই এগুলো তোমাকে আমি নিতে দেব না। ও আচ্ছা, তাই নাকি? বেঁচে থাকতে এ বাক্স বাইরে ঝোড়ো বৃষ্টির তাণ্ডব ক্রমেই বেড়ে চলেছে। এই অসময়ে হঠাৎ কেন যেন বৃষ্টি আরম্ভ হলো খেয়ে। ভাগ্য ভালো যে ঠিক টাইমে অফিস থেকে বাড়ি ফিরতে পেরেছি, না হলে কাক ভেজা হওয়ার থেকে কেউ বাঁচাতে পারত না। মায়াদি রাতে খাবার রান্না করে দিয়ে গেছে, শুধু একটু গরম করে নিলেই হয়ে যাবে। সে পরে হবে ক্ষণ, এখন একটু জমিয়ে কফি খাওয়া যাবে। সবেমাত্র গরম কফির পেয়ালাটা হাতে নিয়ে হারামকে দাঁড়ায় ক্লান্ত শরীরটা এলিয়েছে, ঠিক তখনই সদর দরজার কলিং বেল বেজে উঠল। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, তখন রাত 10টা। এত রাতে আবার কোন অতিথি আমার ধারে এলো? দরজা খুলে দেখি প্রণবেশ, আমার বাল্য বন্ধু প্রণবেশ দত্ত। আমাকে দেখে ম্লান হাসল। ভীষণ রোগা লাগছে ছেলেটাকে। হাতে একটা ছাতা, পরনে কালো শার্ট, চোখে চশমা, জামা বেয়ে টপ টপ করে জল পড়ছে। বুঝলাম যে ওর পুরনো ছাতাটা বৃষ্টির দাপট পুরোপুরি রুখতে পারেনি। এ কি প্রণবেশ, তুই? হ্যাঁ রে, অনেকদিন তোর সাথে দেখা হয়নি, তাই আর চলে এলাম। তাই বলে এত দুর্যোগের মধ্যে আসবি? আজ তো একটা পাগল তুই। আয় আয়, ভেতরে আয়। প্রণবেশকে ঘরে নিয়ে এসে সোফায় বসালাম। ঘরের আলোর মধ্যে ওকে আরেকবার আপাদমস্তক নিরীক্ষণ করে নিলাম। এ কি চেহারা হয়েছে ওর! প্রণবেশের সাথে আমার প্রায় 3-4 মাস পর দেখা হচ্ছে, তাই বলে কি মাত্র এই কয়েকদিনের মধ্যে কোনো মানুষের ভিতরে এমন ভুতুড়ে পরিবর্তন দেখা যেতে পারে? গলা দুটো বসে গেছে, সারা মুখে বেশ কিছুদিনের না কামানো দাড়ি, আর চোখের তলায় পুরো কালি। সারা শরীরে যেন একটা ক্লান্তির ছাপ পড়েছে। কেমন আছিস রে অবিনাশ? হ্যাঁ, আমি তো ভালোই আছি, কিন্তু তোর অবস্থা তো মোটেই সুবিধার ঠেকছে না। হে, দাড়ি কামাসনি, চুল উস্কো খুস্কো, অনেকটা রোগাও হয়ে গেছে। তোর শরীর ভালো আছে তো? আহ, শরীর ভালো আছে, কিন্তু মন ভালো নেই। কেন রে, কি হলো আবার? সে অনেক লম্বা কাহিনী, পরে বলবো খন। তার আগে বল, আজ রাতটা যদি আমি তোর ফ্ল্যাটে থাকি, তাতে কি তোর কোনো আপত্তি আছে? আরে কি যে বলিস, তুই এখানে 100 বার থাকবি, একদম নিজের বাড়ি মনে করেই থাক। এমনিতেই এই ফ্ল্যাটে আমি একাই থাকি, না হয় আজ রাতের জন্য একখানা সঙ্গী জুটে গেল। রাতে যা খাবার আছে তাতে দুজনে দিব্যি হয়ে যাবে। তার আগে আমি গিয়ে তোর জন্য এক সেট শুকনো জামা কাপড় নিয়ে আসি। এই ভিজা কাপড় পরে থাকলে তোর নিঘাত ঠান্ডা লেগে যাবে। প্রণবেশ নীরবে ঘাড় নাড়াল। আমি নিচের ঘরে গিয়ে আলমারি থেকে আমার এক সেট জামা প্যান্ট নিয়ে এলাম। এসে দেখি প্রণবেশ সোফায় চুপ করে বসে আছে, মাথাটা একদিকে কাত করা, যেন খুব গভীরভাবে কিছু চিন্তা ভাবনা করছে। আমার ডাকে ওর চমক ভাঙল। এই নে, ভেজা জামা কাপড়গুলো ছেড়েই জামা প্যান্ট পরে নে। আমি রাতের খাবার গরম করছি, তুই চেঞ্জ করে বাথরুম থেকে হাত মুখ ধুয়ে টেবিলে এসে বস। ডাইনিং টেবিলে বসে প্রণবেশের থালায় মাছের ঝোলের সঙ্গে ধোয়া ওঠা গরম ভাত বাড়তে বাড়তে জিজ্ঞেস করলাম, এবার ধীরে সুস্থে গুছিয়ে পুরোটা বল দেখি, কি এমন কাণ্ড ঘটলো
যার জন্য তোর মনটা এত খারাপ? বাড়িটা আমার স্যুট করছে না রে। কোন বাড়িটা? আরে আমার ওই নতুন বাড়িটা। বলিস কি? এই তো সবে ৮-৯ মাস হলো বাড়িখানা কিনলি। কত সুন্দর বাড়ি! কোটিখানেক টাকা খসিয়ে কত শখ করে কিনেছিস। রাতারাতি এমন
ঘরে থাকা বিশাল দেওয়াল ঘড়ি মাঝে মধ্যে গুরুগম্ভীর শব্দে টং টং করে বাজলো 11টা, তারপর 12টা, 1টা, 1:30টা। আমি মনে মনে বলতে লাগলাম, আর 1 ঘন্টার অপেক্ষা। কিছুক্ষণ পর টং টং করে ঘড়িটা 2বার বাজল। আমরা দুজনই নিশ্চুপ হয়ে গেলাম। তারপর প্রণবেশের দিকে তাকিয়ে দেখলাম ও খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে, চোখে মুখে ভয়ের স্পষ্টতা। এ অবিনাশ, শোন না ভাই, বল। আর তো আধ ঘন্টা বাকি। কি হবে বলতো? শেষমেশ নিজের ঝামেলায় তোকে জড়িয়ে কোনো ব্লান্ডার করে ফেললাম না তো? যদি তোর কোনো চরম ক্ষতি হয়ে যায়? দেখ ভাই, চরম ক্ষতি বলতে তো মৃত্যুই, তাই তো? মরতে তো আমাদের সবাইকে হবেই, কিন্তু ভয়ে ভয়ে প্রতিনিয়ত মরার চাইতে ভয়ের কারণটা জানতে গিয়ে প্রাণ হারানো আমার কাছে অনেক শ্রেয়। প্রণবেশ চুপ করে গেল। আমারও চোখটা লেগে আসছিল। হঠাৎ আচমকায় ঘোরটা ভেঙে গেল। টং একবার বেজে ঘড়ি শান্ত হয়ে গেল। রাত 2:30টা। একটা মিষ্টি আতরের গন্ধে গোটা ঘরটা ভরে উঠছে। ওই যে, ওই যে, সেই সেই কানের আওয়াজ শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস ঘুঙুরের শব্দ? শুনতে পাচ্ছিস না? আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, ঠিকই তো। ক্ষীণ অথচ স্পষ্ট। তালা বন্ধ ঘরটার ভেতর থেকে মধুর কণ্ঠে ঠুমরি গানের সুর ভেসে আসছে। তার সাথে সঙ্গত করছে তবলা আর সরঙ্গী। ঘুঙুরের মৃদু কিন্তু বদ্ধ ঝুমঝুম শব্দ কানে যেন মধু ঢালছে। ঘরের বাতাসটা ক্রমে ভিড় হয়ে উঠছে সুরা আতরের মিশ্রিত মাদক গন্ধে। ঘরের চাবিটা কোথায় রেখেছিস রে? এই তো আমার সঙ্গেই আছে। আয় আমার সঙ্গে। আমি ওকে নিয়ে ঘরটার দিকে গেলাম। তালা খুলে অল্প ধাক্কা দিতে দরজাটা বিকট শব্দে খুলে গেল ভেতরে। ঘুটঘুটে অন্ধকার। টর্চটা সাথেই ছিল। ওটা জ্বালাতেই ভেতরটা দিনের আলোর মতন পরিষ্কার হয়ে গেল। নিরেট ফাঁকাও একটি হল ঘর। একটাও আসবাব পর্যন্ত নেই, শুধু প্রকাণ্ড একখানা ঝাড়বাতি সিলিং থেকে ঝুলছে। দেখেই বুঝতে পারলাম জমিদারি আমলে এটাই ছিল বাড়ির নাচ ঘর। ঘরে কেউ ছিল না, তবুও যেন ঘরটা খোলা মাত্র নাচ গানের আওয়াজ আর আতরের গন্ধটা আরো বেশি তীব্র হয়ে উঠল। ঠিক যেন এক অদৃশ্য জলসাঘরে এসে পড়েছে। ভেতরে আয় তো, একটু খুঁজে দেখি আওয়াজটা কোথা থেকে আসছে। প্রকাণ্ড হলঘর। ঘুঙুরের শব্দটাও যেন প্রতিটা দেওয়ালে ধাক্কা খেয়ে বারবার প্রতিধ্বনি হচ্ছে। আমি দেওয়ালে কান পেতে শোনার চেষ্টা করলাম। শব্দ থাকলেও তার উৎস তো থাকবেই। দেওয়ালে আড়ি পেতে আমি ঘরটা প্রদক্ষিণ করতে লাগলাম। একটা জায়গায় এসে হঠাৎ আওয়াজটা যেন অনেক বেশি জোরালো হয়ে উঠল। দেওয়ালের ওই অংশে টর্চের আলো ফেললাম। ভালো করে খুঁটিয়ে দেখে বুঝলাম দেওয়ালের ওই স্থানটি বাকি জায়গার তুলনায় অনেক বেশি মসৃণ। দুবার টকটক করে ওই জায়গাটা আঘাত করতেই বুঝলাম এটির ভেতরে ফাফা। আরে, এটা তো সিমেন্টের নয়, এ যে কাঠ। প্রণবেশ, তোর কাছে কি কাঠ ভাঙার মতন কোনো কুড়ুল টুড়ুল আছে? হ্যাঁ, সনাতন দা তো বাগানের কাজকর্ম করে, তার কাছে থাকতে পারে। কিন্তু তোর হঠাৎ কুড়ুলের কি দরকার? আহ,
বাজে প্রশ্ন করিস না, তাড়াতাড়ি কুড়ুলটা নিয়ে আয়, আর পারলে সনাতন দাকেও ধরে নিয়ে আনবি। প্রণবেশ আর বাক্য ব্যয় না করে তাড়াতাড়ি বেরিয়ে গেল। মিনিট 5 মধ্যে ফিরে এলো ওর সঙ্গে হাতে কুড়ুল নিয়ে। হাজির হলো সনাতন দাও। বলিষ্ঠ হাতে শক্তিশালী প্রহার করতে লাগলো দেওয়ালের গায়ে। কুড়ুলে 7-8টা কপি পাতলা কাঠের চাদর ভেঙে ফেললো সনাতন দা। তারপর আমি টর্চের আলো ফেললাম সেই হা মুখের ভেতরে। দেখতে পেলাম প্রায় 12 থেকে 13 ধাপ নড়বড়ে লোহার সিঁড়ি পাতালের দিকে নেমে গেছে নিচে। একটা ছোট তলঘরের মতন চোখে পড়ল, যেন আমাকে বারবার হাতছানি দিয়ে ডাকছে। প্রণবেশের দিকে ফিরে বললাম, শোন, আমার নিচে নামতে হবে, খুঁজে দেখতে হবে কি আছে ওখানে। ঢের হয়েছে, আর নয়, তোকে আমি কিছুতেই নিচে নামতে দেব না। পাগলামো করিস না, নিচে না নামলে বুঝবো কিভাবে যে ওই ঘরে কি আছে? বেশ, তাহলে তোরা দুজন উপরেই থাক, আমি একা নামছি। এই কথা বলে আমি নিচে নামতে লাগলাম। চারিদিকে মাকড়সার ঝুল আর ধোঁয়ায় ভরে আছে। জায়গাটি দুহাত দিয়ে ঝুল সরাতে সরাতে এগিয়ে গেলাম। কে জানে কতদিন পরে খোলা হয়েছে এই জায়গাটি। বহুদিন ধরে বন্ধ থাকার ফলে ভেতর থেকে একটা ভ্যাপসা গন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছিল। টর্চের আলোয় ধূলিকণাগুলো আরো স্পষ্ট দেখা দিচ্ছিল। অতি কষ্টে এক পা করে সাবধানে নামতে লাগলাম। এতক্ষণ লক্ষ্য করিনি, তবে এবার খেয়াল হলো নাচ গানের শব্দ আর ঘুঙুরের ধ্বনি এখন একদম থেমে গেছে। এমনকি সেই আতরের গন্ধটাও আর পাচ্ছি না। নিচে নেমে দেখলাম যা ভাবছিলাম ঠিক তাই। একটা খুপড়ির মতন তালা ঘর, আয়তনে খুব ছোট্ট। টর্চের আলোয় জায়গাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলাম। ঘরের পাথরের দেওয়ালে শ্যাওলার মোটা আস্তরণ জমেছে। এখানকার মাটিটাও বেশ নরম। ঘরের জিনিস বলতে কিছু তেমন চোখে পড়ল না, শুধু মাকড়সার জাল আর ধুলাবালি ছাড়া। আপন মনে সারা ঘর জুড়ে টর্চের আলো বিলাচ্ছে। এমন সময় মনে হলো যে ঘরের কোণে কিছু একটা জিনিস পড়ে আছে। ওইদিকে টর্চের আলো ফেলতেই যেই দৃশ্য দেখলাম তা দেখে আমার সর্বাঙ্গে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। কনের দেওয়ালে ঠেস দিয়ে শহীদ রয়েছে একটি নর কঙ্কাল, অতি প্রাচীন হাড়গুলি কালের কবলে পড়ে একদম খটখটে সাদা হয়ে গিয়েছে। চক্ষুহীন দুটো কোঠরে জমেছে। মাকড়সার জাল, কাঠামো আর হাড়ের গড়ন দেখে মনে হচ্ছে যে এই কঙ্কালটি কোনো স্ত্রী লোকের। কঙ্কালের পাশেই পড়ে আছে কাঠের একখানা বড় বক্স। বুকটা এখনো ধরফর করছিল। তারপর ঘরের অন্য কোণগুলোর উপরও আলো ফেলাতেই যাচ্ছিলাম, তখনই আমার হাত থেকে টর্চটা ছিটকে মাটিতে পড়ে নিভে গেল। ঠিক হাত থেকে পিছলে পড়েনি, যেন কেউ জোর করে আমার হাত থেকে ধাক্কা মেরে ওটা ফেলে দিল। চারিদিকে আবার ডুবে গেল ঘুটঘুটে অন্ধকারে। কোনো মতে মাটিতে উভয় বসে হাতড়ে হাতড়ে টর্চটা নাগালে পেলাম, কিন্তু অনেক ঝাঁকাঝাঁকি করা সত্ত্বেও আমি ওটাকে আর জ্বালাতে পারলাম না। হে তো আচ্ছা, মুশকিলে পড়ে গেলাম। কি করি এখন? আর তো কিছুই নেই, এই ঘরেই ফিরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। তারপর বেশ কয়েকবার চিৎকার করে প্রণবেশ ও সনাতনদার নাম ধরে ডাকলাম, প্রণবেশ, প্রণবেশ, এই প্রণবেশ, প্রণবেশ, সনাতনদা, সনাতনদা, কোথায় সনাতনদা? কিন্তু
উপর থেকে দুজনের মধ্যে কারোর সাড়া পাওয়া গেল না। অবশ্য এইটুকু ছোট জায়গার মধ্য দিয়ে দিক নির্ধারণ করাটা মোটেও শক্তর কাজ নয়। দেওয়াল ধরে হাঁটলেই সিঁড়ির সন্ধান পাওয়া যাবে। একটু এগোতেই দেওয়ালের নাগাল পেয়ে গেলাম। দুহাত দিয়ে দেওয়াল হাতড়ে হাতড়ে সিঁড়িটা খুঁজতে আরম্ভ করলাম। এক পা করে দেওয়ালের ধারে হাঁটছি, কিন্তু হাঁটতে হাঁটতে আমার যেন একটা খটকা লাগলো। টর্চের আলোয় ঘরটার যা আয়তন দেখেছিলাম সেই অনুসারে ঘরের এক কোণ থেকে আরেক কোণ বড় জোর 10 থেকে 12 পায়ের বেশি না, কিন্তু আমি গুনে গুনে প্রায় 25 পায়ের মতন হেঁটে নিয়েছি। কই, এখনো ঘরের অপর প্রান্ত পর্যন্ত পৌঁছতে পারলাম না। ঘরটা বুঝি এতটাই বড় নাকি, নাকি আমি কোনো কোণে হাঁটছি? সেটাও কি করে সম্ভব? আমি তো দেওয়াল আঁকড়ে ধরেই এগোচ্ছি, সুতরাং কোনো কোণি বা বাঁকাবাঁকি পথ চলার প্রশ্নই ওঠে না। কোনো মতেই দিক নির্ণয় করতে পারছি না। এতক্ষণ ধরে যেটার ভয় মনে আসেনি, এখন চকিত হয়ে সেই ভাবনাটাই মনে আঘাত নাড়ল। তার মানে আমি কি সত্যি কোনো প্রেতপুরীতে এসে পড়েছি? এভাবেই এই অন্ধকার গোলকধাঁধায় ঘুরতে ঘুরতেই কি মৃত্যু ঘটবে? কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। হৃৎপিণ্ডটা চাবুক খাওয়ায় ঘোড়ার মতন ছুটছে। এবার আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে আরম্ভ করলাম। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই জানি না, শুধু উন্মাদের ন্যায় ছুটেই চলছি। এক সময় ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে থাপ করে মাটিতে বসে পড়লাম। আর পাচ্ছি না, আর পাচ্ছি না। হৃৎপিণ্ডটা লাফিয়ে মুখ দিয়ে বেরিয়ে আসার মতো মনে হচ্ছে। চিবুক বেয়ে দরদর করে নামছে ঘামের ধারা। কতক্ষণ এভাবে বসেছিলাম জানি না। হঠাৎ মনে হলো যেন দূর থেকে সরঙ্গীর ক্ষীণ সুর ভেসে আসছে। আতরের গন্ধ আর ঘুঙুরের ধ্বনিও এক এক করে স্পষ্ট থেকে স্পষ্ট হয়ে উঠছে। চারিদিকে ভরে উঠেছে এক অপার্থিব স্নিগ্ধ নীল আলো। সেই আলোর মধ্যেই কিছু ছায়ামূর্তি ফুটে এলো। দেখতে পেলাম এক বিশাল জলসা ঘর। ছাদ থেকে মস্ত একখানা ঝাড়বাতি ঝুলছে। পুরনো দিনের আসবাবপত্র আর লোকজনের ভিড়ে তারই মাঝে জমিদার মশাই গদিতে হেলান দিয়ে গল গল করে গানের সুর ঢালছে, আর তারই মাঝে ঠুমারি গানে নৃত্য হাস্য। জলসাঘরের ঠিক মাঝখানে চলছে বাইজির নাচ। বাইজির সে কি অপরূপ নৃত্য, নিখুঁত নৃত্য। এমন নাচ আমি আর জীবনে কখনো দেখিনি। কতক্ষণ যে কাঠের পুতুলের মতন মন্ত্রমুগ্ধ হয়ে নাচ দেখলাম সে সময় খেয়ালই রইল না। কিছুক্ষণ পর সেই দৃশ্য ক্রমে ছায়ার ন্যায় মিলিয়ে গেল। এবার আমার চোখের সামনে এক ভিন্ন দৃশ্য উপস্থিত হলো। একটা ঘরে একজন নারী ও পুরুষ দাঁড়িয়ে আছে। ঘরটা দেখে অনুমান করলাম এটাই প্রণবেশের শয়ন কক্ষ। মহিলাটির হাতে একটি কাঠের বড় বাক্স। এই বাক্স আমি তোমাকে কিছুতেই দেব না, কিছুতেই আমি তোমাকে এই বাক্স দেব না। এক এক করে তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো, কিন্তু আমার এই গয়নার বাক্সটা আমি কিছুতেই তোমাকে আত্মসাৎ করতে দেব না। দিবি না মানে? তোকে দিতেই হবে। এই গয়না বেচে যা টাকা আসবে তা দিয়ে আমি বাড়িতে হীরাবাইয়ের নাচের আসর বসাবো, দামি বিলেতি মদ আনবো, এই চৌধুরী বাড়িতে জলসা বসবে, জলসা। কিছুতেই না। বাপের বাড়ির দেওয়া এই গয়নাগুলো আমার শেষ সম্বল। আমি বেঁচে থাকতে কোনো অবস্থাতেই এগুলো তোমাকে আমি নিতে দেব না। ও আচ্ছা, তাই নাকি? বেঁচে থাকতে এ বাক্স ছুতে দিবি না, কিন্তু মরে গেলে তো দিবি।
এইটা যখন তোর শেষ ইচ্ছা তবে তাই হোক। লোকটা তেড়ে গিয়ে মহিলাটার টুপি চেপে ধরল। মহিলাটি নিজে ছাড়ানোর জন্য প্রাণপণ চেষ্টা করছে। কিছুক্ষণের মধ্যেই মহিলার দেহ শিথিল হয়ে গেল। নিষ্পাপ হয়ে থেকে সশব্দে খসে পড়ল কাঠের বাক্সটি। লোকটা কাঠের বাক্সটার ভেতর থেকে সব গয়না বের করে নিল। তারপর আস্তে আস্তে দৃশ্যটি মিলিয়ে গেল। এরপর আমাদের চোখের সামনে ফুটে উঠল ওই তোলঘর। দুজন লোক একটি নারীর মৃতদেহ বয়ে আনছে। ওরা ওই মৃতদেহটিকে ঘরের মধ্যেই ছুঁড়ে ফেলল আর খালি বক্সটি তার কাছেই ফেলে দিল। তারপর কাঠের বড় বড় পাটাতন দিয়ে বুঝিয়ে ফেলল তলঘরে নামার গুপ্ত রাস্তাটা। আর চারিদিকে ঘোর অন্ধকারে ডুবে গেল। আর সেই অন্ধকারের বুক চিরে ভেসে আসলো কান্নার আত্মচিৎকার। মুক্তি, আমাকে মুক্তি দাও। আর কতদিন এভাবে আমাকে এই ঘরে বন্দি করে রাখবে? আমার বাঁধন খোলো। কি কষ্ট, কি নরক যন্ত্রণা। আমায় মুক্ত করো, আমায় মুক্তি দাও। আমি দু কান চেপে ধরে ছটফট করতে লাগলো। বড় তীব্র সে আর্তনাদ, মনে হচ্ছে যেন আমার কানে পর্দা ফেটে যাবে। কিছুক্ষণ পর আস্তে আস্তে সবকিছু নিশ্চুপ হয়ে গেল। তারপর টর্চি টিপতেই আশ্চর্যজনকভাবে চলে উঠল। পরে দেখলাম সবকিছু স্বাভাবিক। সামনের সিটটাও দেখতে পাচ্ছি। কোনায় শোয়ানো কঙ্কালটাও আগের মতো নিথরভাবেই পড়ে রয়েছে। পাশের বক্সটাও অক্ষত আছে। আমি পাগলের মতন সিঁড়ি বেয়ে উঠে এলাম উপরে। দেখি প্রণবেশ আর সনাতন দা উদ্বিগ্নভাবে ঘরে পায়চারি করছে। কি কি রে অবিনাশ, কি দেখলি নিচে? আর আর এত হাঁফাচ্ছিস কেন? তোরা কোথায় গিয়েছিলি? এত ডাকাডাকি করলাম, তবু কেন সাড়া দিলি না কেউ? তুমি কখন ডেকেছিলে দাদাবাবু? আমি আর সাহেব তো এতক্ষণ ধরে এখানেই আছি, এক পাও নড়ি নাই। কই, আমরা তো তোমার কোনো ডাক শুনতে পাইনি। হ্যাঁ রে, আর তাছাড়া তুই তো গেলি আর এলি। এইটুকু সময়ের মধ্যে তুই এমন কি দেখলি যা দেখে তোর এই অবস্থা হলো? গেলাম মানে আমি তো প্রায় ঘন্টা দুয়েকের মধ্যে ভিতরে আছি, অথবা তারও বেশি। এই, কি উল্টোপাল্টা বকছিস? এই দেখ, তুই ভিতরে ঢুকেছিলি প্রায় 3টে নাগাদ, আর এখন বাজে 3:10। আমার আর কোনো শোনা বা বোঝার মতন ক্ষমতা ছিল না। সব চিন্তাভাবনা কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। অতি কষ্টে করলাম। নিচের তলঘরে একটা মহিলার কঙ্কাল পড়ে আছে। তার পাশে পড়ে আছে কাঠের বড় বাক্স। ওই দুটো উদ্ধার করে আন, আর শ্মশানে নিয়ে কঙ্কালটার শেষকৃত্য সম্পন্ন করার ব্যবস্থা কর। অতৃপ্ত আত্মাকে মুক্তি দে, আর ওই বাক্সটাকে পুড়িয়ে ফেলিস। তারপর আর আমি নিজের পায়ে দাঁড়াতে পারলাম না। সঙ্গে সঙ্গে আমি জ্ঞান হারালাম। এরপর বেশ কিছুদিনের জন্য হাসপাতালে শয্যাশায়ী হয়ে পড়েছিলাম। বাড়িতে এসে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আমার প্রায় সপ্তাহখানেকের মতন সময় লেগেছিল। প্রাণবেশের কাছে পরে শুনতে পেলাম যে আমি নাকি টানা 2 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। তারপর প্রাণবেশ ও সনাতনদা দুজনে মিলেই ওই কঙ্কালটার সৎকার্য করে। বহুদিনের প্রতীক্ষার পর মুক্তি পাওয়া আত্মার আশীর্বাদে প্রণবেশের শখের বাড়িটা কালক্রমেই আবার আগের মতোই শান্তিনিকেতন হয়ে উঠছিল।